সনের বেড়া। এখানে মূলত চাচিরা সকালবেলা ভোরে ঘুম থেকে উঠে রান্না বান্নার কাজ করে থাকেন, খুব যত্ন করে কবুতর লালন পালন করে থাকেন। এখানে কবুতর রয়েছে, আসেন চাষাবাদের উদ্দেশ্য নিয়ে, আবার কেউ বা আসেন গৃহপালিত যে এগুলো কি করবেন করুন না। আচ্ছা এটার নাম কি? না না এইগুলো তাকে দেখে একটু মানে স্বাচ্ছন্দ্য বোধ করলো, সে খুশি হলো মনে হয় এমনটা। গরুর নাম ওকে, কাকে এখন আমাদেরকে পানি খাওয়াচ্ছে। চাচ্ছি আমাদের কি করছেন, কি কালা এগুলো? আসসালামু আলাইকুম, গ্রামীণ জীবনের আরেকটি ব্লগে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি সোহেল রানা। আজকে আমি চলে এসেছি জগৎপুরা চরে। এই জগৎপুরা চরে এসে আমি আসলে অভিভূত হয়ে গেছি। এই জগৎপুরা চরে আমি যেদিকে তাকাচ্ছি শুধু সবুজ আর সবুজ। আজকে আমি এই জগৎপুরা চরে মানুষের জীবন এবং তাদের কৃষি, তাদের চাষাবাদ সব কিছু আপনাদের মধ্যে তুলে ধরবো। আশা করি ভিডিওটা অনেক সুন্দর হবে এবং আপনাদের ভালো লাগবে। আপনারা ভিডিও দেখতে থাকেন। আজকে আমি আপনাদের ঘুরে দেখাবো এই জগৎপুরা চর। এখন আমরা সামনে যে চরটা দেখতে পাচ্ছেন ওই চরে যাব। গ্রামের চরের এই জায়গাটায় দেখতে পাচ্ছি যে তামাকের চাষ হয়েছে। এগুলো হচ্ছে তামাক পাতা। এই অঞ্চলে এটাই প্রথম দেখতে পাচ্ছি যে তামাকের চাষ করেছেন এপাশে কৃষকরা। আমরা জেনে থাকি যে উত্তরবঙ্গের দিকে রংপুর তিস্তা নদীর ওপারে মানে ওখানে যে বসবাস করে মানুষজন, তারা এখানে তামাক চাষ করে থাকেন। কিন্তু আমাদের এই অঞ্চলে আমি এই প্রথম দেখে মানে সারপ্রাইজ হয়ে গেছে। তামাক পাতা নিয়েও আমি এগুলো নিয়েও আপনাদের ভিডিও দেখাবো, এই বিষয়ে আলোচনা করবো কৃষকের সাথে। তারা হঠাৎ কেন এরকম একটি ক্ষতিকারক ইয়ের চাষে কেন আসলেন তারা। আর রাখালরা দৌড়ে যাচ্ছেন। এই চরে যাওয়া যাবে? মোটর সাইকেল নিয়ে যাওয়া যাবে না? কষ্ট হবে না? আপনারা কি গরু নিয়ে যাচ্ছেন খাওয়ানোর জন্য, মানে গরুকে খাওয়ানোর জন্য ঘাস? এই চরে কি কি আবাদ হয় এখন? এই চরে তামাকও হয়েছে। এবার এই অঞ্চলের মানুষ কি আগে থেকে তামাক চাষ করতো? এবার মানে ফাঁকে থেকে মানে এই অঞ্চলের যাদের জমি তাদেরকে টাকা দিয়েছে যে তোমরা তামাক চাষ করো, এই জন্য তারা চাষ করছে। জমি নিয়ে গেছে যেমন পুকুর জলম লিস্ট নাই এরকম লিস্ট নিছে আর কি। ঠিক আছে, তারা যেতে পারো না মোটরসাইকেল না? আচ্ছা, এই অঞ্চলের মানুষের কথা শুনতে পারলাম যে এই অঞ্চলে যে মানুষ রয়েছে তারা কিন্তু তামাক চাষ করে না। অন্য এলাকার মানুষ তারা জমি বর্গা নিয়ে মূলত তাদের কাছ থেকে নির্দিষ্ট একটা সময়ের জন্য বর্গা নিয়ে তামাক চাষ করছেন আর কি। তামাক চাষ কিভাবে চাষ করতেছে মানে কোন অঞ্চলের মানুষ একটু বলেন তো? হ্যাঁ গোবিন্দেশী লোক। আচ্ছা আচ্ছা, আপনার হাতে নিয়ে বলেন। আচ্ছা, গোবিন্দেশী লোকরা আসছে এখানে চাষ করতে? জি। মানে কিভাবে চাষ করতেছে একটু বলেন তো, কিভাবে কি করছে? এই না মনে হয় নিচে 5 বছরের নামে 1 বছর 6টা খন্ডা নিচে নিয়ে হাইরে মনে করেন যে এই না ওখানে চাষ করতেছে, আবাদ করতেছে এইভাবে। আপনার মধ্যে কি তামাক চাষটা তো আমিও জানি ক্ষতিকরই, মানে আপনাদের অঞ্চলের তো একটা বদনাম হয়ে যাবে আমি মনে করি। তো এটাকে আপনি কি বলবেন, মানে সবাইকে চাষ করার উৎসাহ দিবেন নাকি যাতে না করে সেটাই? এটা না করাটা ভালো না? জি, আপনারা একটু আতঙ্কিত আছেন। হ্যাঁ, এটা না করাটাই ভালো। মনে করুন যে এই যে ফসলটা হইলো কালাই বুনতো, কালাই উঠে গেলে গরু বাছুর পালা হাইতাম, এমনিতে অনেক গরু ছাগলও পালাই না, কিছুই বলতে পারেন না। ওকে, এই অঞ্চলের যে স্থানীয় কৃষকরা রয়েছেন তারাও বলছেন যে তামাক চাষটা অনেকটা ভয়াবহ এবং কি তামাক চাষ এতটাই ক্ষতিকারক যে তাদের যে গরু রয়েছে তারা কিন্তু এই তামাকটা খেতে পারবে না। যদি এই ফসলটা না হতো, তামাক যদি চাষ না করতো, তারা কিন্তু এই গরু ছাগলের জন্য পর্যাপ্ত ঘাস পেতেন। তো এটাও কিন্তু একটা সংকটের বিষয়, কারণ এই অঞ্চলের মানুষের চাষাবাদের পাশাপাশি তারা কিন্তু বিভিন্ন রকমের গবাদি পশু গরু মহিষ ছাগল এগুলো লালন পালন করে থাকেন। আর এই গরু মহিষের যে খাবারের চাহিদার
প্রায় 80%, 80% এই চর অঞ্চলদের ঘাস থেকে আসে। আমার যতদূর চোখ যাচ্ছে শুধু বালু আর বালু। আর এখানে নদী শুকিয়ে যাওয়ায় এখানে দুটো নৌকা আটকা পড়ে আছে, আর অল্প একটু পানি রয়েছে। এই পানিতে এই নৌকা চালানো সম্ভব নয়। আমি এখন রয়েছি যমুনা নদীর নতুন একটি চরে। এই চরটির নাম আমার জানা নেই। আমরা আজকে যেখানে যাচ্ছি সেটা হচ্ছে জগৎপুরা চর। এই চরটা সম্প্রতি 7-8 বছর ধরে এই চরটা এখানে পড়ছে। এর পূর্বে 7-8 বছর আগে এখানে কি ছিল? পানি। এটা কতবার ভাঙছে আর জাগছে এরকম আপনার দেহান্তরে, মানে আপনার বয়স? আবার 3বার 4বার ভাঙ্গে উঠে আবার এই চারটা ভালোই দিন অপেক্ষা করছে আর কি রয়ে গেছে সব। আচ্ছা, এই চরে তো মানে বসবাস করতেছে মানুষ, না? হ্যাঁ, আমি নিজেও বসবাস করতেছি। ও, আপনার বাড়ি কোনটা? আমার বাড়ি এই সামনে যে 3টা ঝুপড়ি আছে, ওখানে ওই কুইলা সাইজ করে তুইলা গরু আছে। আপনি এখানে কি কি চাষ করেন, মানে চাষাবাদ করেন নাকি গরু? না, চাষাবাদ করি। আপনার বাদাম করছি, খেসারি কালাই করছি, মাছ কালাই করছিলাম। আবার এখন মনে করেন যে খেসারি আছে, খেসারি উঠবো। হ্যাঁ। মানে এখন আপনার ক্ষেতে কি আছে? বাদাম আছে আর খেসারি কালাই আছে। ফেসারি কালে আছে, না? হ্যাঁ। চলেন আপনার খেতে যাব। কত দূর আপনার ক্ষেত এখান থেকে? আমাদের খেত সামনে এই চরে একটু কাকে একটু আস্তে আস্তে যান। এই চরে কতজন বাসিন্দা বসবাস করে থাকেন? না, এই চরের ভিতরে কতজন নেব? 20-25 ঘর। 20-25 ঘর, মানে দীর্ঘ 8 বছর ধরে তারা এখানে রয়েছে, না? কেউ মনে এই যে এই বাড়ি কথা মনে করেন যে আপনার আগের জন্য রয়েছে, আরগুলা আইতাছে আপনার বিদে বাড়ি আছে। তো আমরা এই যে বর্ষা পর্যন্ত থাকবো, বর্ষার আইলে এবারে জামগা। ও আচ্ছা, মানে শুধু আবাদিক সময়টা থাকবেন, আবার যখন পানি চলে আসবেন তখন চলে যাবেন। হ্যাঁ, চলে যাবেন। তার মানে আপনার এপারে বাড়ি, মূল বাড়ি, তাই না? হ্যাঁ, মূল বাড়ি। বন্ধুরা, আপনারা জেনে থাকবেন যে এই চাচার নাম জানো কি? মোহাম্মদ আকাব্বর খা। আকাব্বর খা চাচা। তিনি কিন্তু শুধু চাষাবাদ করার সময়টুকুই এই চরে বসবাস করবেন। তারপরে যখন বর্ষায় পানি চলে আসবে তখন কিন্তু আর সে চরে যাবে না, মানে চর থেকে চলে আসবে। আবার যখন শুকিয়ে যাবে তখন আবার সে চাষাবাদের জন্য আসবে। তো এইভাবেই এই অঞ্চলের মানুষকে এই চরগুলো তাদেরকে অর্থনৈতিকভাবে শক্তিশালী করে তোলে। চলুন, এ চরে কিছু বসবাসরত বাড়ি রয়েছে দেখতে পাচ্ছি, সেগুলো আপনাদের দেখাবো। এই দুর্গম চরের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। এদিকেও দেখতে পাচ্ছি কিছু চাচি, তারা আসছেন এবং সেই সাথে একজন রাখাল চাচা, তিনি কিন্তু গরু নিয়ে আস্তে আস্তে আসছেন। তো এই অঞ্চলে এখানকার মানুষের যাতায়াত দেখে বুঝতে পারতেছি এখানে আসলেও অনেক মানুষই বসবাস করে থাকেন। দেখা যাক এই চর এখন আমরা কি কি দেখতে পারি। আমরা ভিতরে গেছি। একসময় কিন্তু এটা যে এখন যে চরটা জেগে উঠেছে, এর পূর্বে জগৎকুড়া, যেটা আমরা নাম শুনেছি, এবং কি আমাদের আত্মীয়তাও কিছু রয়েছে, এবং তারা একসময় এদিকে বসবাস করতেন। কিন্তু এই জগৎপুরাটা কিন্তু পুরো এখানে যেখানে ভালো দেখতে পাচ্ছেন আপনারা, এখানে কিন্তু একটা পাড়া ছিল, বিশাল বড় একটা পাড়া ছিল, তার নাম ছিল জগৎপুরা। সেটা ভেঙে গিয়েছে, নদীর গর্ভে হারিয়ে গিয়েছে। আবার এই পাশটা কিছুটা অংশ জেগে উঠেছে এবং কি কিছু বসবাস মানুষও শুরু করেছেন। আর যদি কখনো এ পাশে জেগে যায় তাহলে এই অঞ্চলের মানুষের যে জগৎপুরা, তাহলে সেটা পরিপূর্ণ হয়ে যাবে। দেখতে পাচ্ছি একজন ভাই। কেমন আছেন আপনি? এই চরে কি করতে আসছিলেন? গাছ তোলা। আপনার গরু কতগুলো? 3টা, না? তার মানে এই চর আপনাদের গবাদি পশু পালনের জন্য উপকার হয়ে থাকে, না? ঘাস সংগ্রহ করতে পারেন, না? ঠিক আছে, ধন্যবাদ। একজন গোয়ালি তার গরুর জন্য ঘাস কেটে নিয়ে যাচ্ছেন এই চর থেকে। আমি আপনাদেরকে আগেই বলেছি যে এই চর মানুষের জীবনকে সহজ করে দিয়েছে। এই চরের 80% ঘাস তাদের পশুপালনে ব্যবহার করে থাকেন। এখানে দেখতে পাচ্ছি কিছু চাষ হয়েছে। এটা কি চাষ কাকা? এটা কি চাষ? আমরা যারা বাদাম খেয়ে থাকি দোকান থেকে কিনে,
এটাই হচ্ছে সেই বাদাম চাষ। দেখেন একজন বাদাম চাষির সাথে আমরা কথা বলার চেষ্টা করব যদি পাই। আসসালামু আলাইকুম কাকা, ভালো আছেন? গরু কোথায় নিয়ে যাচ্ছেন? ঘাস খাওয়ানোর জন্য? কয়টা গরু আপনার? এই চারটাই? আচ্ছা। এটা আপনি কি কি ই করছেন, চাষ করেছেন? বাদাম চাষ করছি। বাদাম না? হ্যাঁ। আসলে আমি বলতে চাচ্ছি এই চরে কি কি চাষ হয়ে থাকে একটু বলবেন? এই চরে তো বর্তমানে আপনার মনে করেন যে বাদাম, তারপরে মাসকালাই, খেসারি কালাই, ভুট্টা, ওই আর কি। এবার তামুক আবাদ করছে, তারপরে পাট আবাদ হয়। আচ্ছা, তার মানে আমদানি সস। এই মৌসুমে রয়েছে আমদানি হস রয়েছে, তারপরে বাদাম রয়েছে, কালাই রয়েছে, আর আপনি এখানে বাদাম মানে চাষ করেছেন। এখানে কত শতাংশ জমিতে চাষ করেছেন? আমি এই বাদামটা চাষ করছি আপনার 35% জমির মধ্যে, আর এই কালাই চাষ করছি 1 বিঘা জমির মধ্যে। এখানে আমি কি একটু জানতে পারি, ধরেন 30% আমরা এক মানে এক পাহি বলে থাকি, এটা মনে হয় আপনাদের এদিকেও। এক পাহি জমিতে কি পরিমাণ বাদাম মানে উৎপাদন হয়ে থাকে, মানে কি পরিমাণ বাদাম লাগে, কত টাকা খরচ হয়, আর কি কি আনুষঙ্গিক সার টার সব মিলে কত টাকা খরচ হয়, আর সেই সাথে শেষে কি পরিমাণ বাদাম পাওয়া যায় আর কত টাকা বিক্রি করা যায়? আসলে বাদাম আপনার মনে করেন যে এবার বাদামের লস। আচ্ছা, লস মানে এই এন্দুরে বাদাম থুইতাছে না, কাইটা লাইতাছে। এমনি বাদাম যদি এন্দুরে না খায় তাহলে হয়তো বিঘাতে 13-14 মন হারে নামে। আচ্ছা, আচ্ছা। 30% জমির মধ্যে ওই বিক্রি মনে করেন যে আমরা খেতে থেকে যখন উঠায় বেশি, তখন দেখা যায় যে ওই 2200 এরকম করে বেচা হয়। আচ্ছা। এবার বাদামটা বাড়তি না হতে এমনি তুলনা রাখতেছে, এন্দুরে খায়, এখন পাইকারা কয় 1000-1200 টাকা মন। এবার কৃষকের অনেকটা লস। তার মানে বাদামের যদি ফলন ভালো হয় সেক্ষেত্রে দাম ভালো পাওয়া যায়। হ্যাঁ হ্যাঁ। আর আপনার এখানে 30% জমিতে কত টাকা খরচ হয়? আপনার 30% জমির মধ্যে আপনার বীজই লাগে আপনার এই 12-13 কেজি করে বীজ লাগে। তাহলে বীজ ওটা এরাবার গেলে দেখা যায় যে 15 কেজি বাদাম এরা হেরা 1 বিঘা জমির মধ্যে গাল লাগে। আচ্ছা, গাল লাগে। বাদাম যখন কিনেন তখন কত টাকা মন থাকে? সর্বনিম্ন 1000 টাকা ধরা থাকে, মানে 8000 টাকা মন থাকে। আর সার দিতে হয় এক্সট্রা কোনো? সার আপনার ওই দেই আপনার ওই যে গুটি সেটা পটাশ, কত খেতে দেয় কত খেতে দিও না। আর পানি সেচ দেওয়া লাগে কি? পানি শেষ ভালো জমির মধ্যে যে এই সমস্ত জমির মধ্যে দেওয়া লাগে না। দেওয়া হয়। আমার জন্য যে মরা মাটি হয় ওইগুলোর মধ্যে পানি সেচ দিয়ে লাগে। আপনি একটা সমস্যার কথা বললেন, সেই সমস্যাটা হচ্ছে যে যদি ইঁদুরে খেয়ে ফেলে তাহলে ফলনটা খারাপ হয়ে হ্যাঁ, থাকে। সেই সময় দেখা যায় পাইকাররা এসেও দাম পর্যাপ্ত দেয় না তারা, মানে আপনার দাম পান না। এখন আমার একটা প্রশ্ন আপনি বলবেন এই বিষয়ে, আপনার কৃষি অফিসার মানে কোনো কৃষি অফিসার থেকে, মানে কৃষি যে অফিসটা রয়েছে উপজেলা ভিত্তিক রয়েছে মানে কৃষি মন্ত্রণালয়ের আন্ডারে, তো তারা এখানে কখন আসে কিনা এবং তারা আপনাদেরকে কোনো প্রকার পরামর্শ দেয় কিনা, এবং কি এই যে প্রতিকারটা তারা আপনাদেরকে কোনো দিয়েছে কিনা, প্রতিকার দিয়েছে কিনা একটু বলবেন? তারা এমনি আমাদের এই অর্জুনা ইউনিয়নের ভবপুর থানার যে কৃষি অফিসার, তারা এমত্রে আসে নাই। আপনার গোপালপুর থানার কৃষি অফিসার তারা ওইদিকে আপনার ওই দিছিল, ওই বীজ টিজ তাগর দিছিল, কিন্তু তাদের ওইদিকে তো এই ধরনের বীজ গাড়ার কোনো জায়গা নাই। না থাকাতে গোপালপুর থানার টিও নিয়েছিলেন আইসাহের আপনার ওই যে একটা কালা সস বুনছে ওই ক্ষেত কিন্তু আমার ভবপুর থানার ওই ক্ষেত যাদের বীজ দিছে তাদের ওই জমিনটা না, কিন্তু ওই ক্ষেত দেখায় তারা ওইটা আর কি করে নিছে। তার মানে আপনাদের ডিস্ট্রিক্ট মানে উপজেলা তো হচ্ছে কি ভপুর। আচ্ছা, ভপুর থেকে তারা এদিকে আসে না? না আসে। গোপালপুরের লোকজন এসে মানে এদিকে গোপালপুর যে এরিয়াটা পড়ছে না, গোপালপুরের এরিয়া না এটা, গোপালপুরে আপনার ওই যে কয়েকটা লোকে যে ওই দিক থেকে আপনার নিছিল বেসনান ছিল। তার মানে তারা গোপালপুরের না দেখায় এইটা আমরা নিজে দেয়া করছি, এটা দেখায় দিছিল, দেখায় তারা করে নিছে। আপনার কি দাবি যে এই সমস্যাটাকে সমাধান আপনারা চান না? চাই, আসে না তো। আপনারা একটু যাবেন, ঠিক আছে, এটা অবশ্যই ঠিক। আমিও এটা বলতে চাই যে আমাদের বাংলাদেশে কৃষকের উন্নয়নের জন্যই কিন্তু এই কৃষি মন্ত্রণালয়টাকে প্রতিষ্ঠিত করা হয়েছে। এখন এই কৃষকরা যদি তাদের সাহায্য সহযোগিতা না পায় তাহলে এই কৃষি মন্ত্রণালয়ে কিন্তু কোনো মূল্য নেই, মূল্যহীন। আর আমাদের এই দেশটা কিন্তু মানে আমাদের মাটি হচ্ছে সোনার চেয়েও খাঁটি, অর্থাৎ এই মাটিতে আপনি যা লাগাবেন তাই ভালো ফলন হবে। আর সেক্ষেত্রে অবশ্যই কৃষি মন্ত্রণালয়কে আমি অনুরোধ করব, যদি কেউ দেখে থাকেন অবশ্যই প্রতিটি অঞ্চলের কৃষকের খোঁজ খবর এবং তাদেরকে সুপরামর্শ দিয়ে থাকবেন। ধন্যবাদ। কৃষক ভাইয়ের নাম জানেন কি আপনার? আমার নাম মোহাম্মদ নজরুল ইসলাম। আপনাকে অনেক ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আমাকে ইনফরমেশন দিয়ে সাহায্য করার জন্য। এটি হচ্ছে আমার এই ভাইয়ের ক্ষেত। এখানে 35% জমি রয়েছে।
আমি একটু যদি দিল দেখাই, এখানে একটু বাদাম একটু উঠে রয়েছে। আপনারা হয়তো আমরা সবাই বাদাম কিনে খাই, ভাজা বাদাম কিনে খাই, কিন্তু বাদাম চাষটার ভিতরে যে কত কষ্ট সেটা হয়তো আপনারা জানেন না, আজকে আমরা দেখাচ্ছি। আর বাদামটা হয় ঠিক এই বালুর নিচে, এখানে দেখতে পাচ্ছি। দেখেন এখানে কয়টা, একটা বাদাম লাগানো ছিল না, একটা লাগাচ্ছি। একটা থেকে দেখেন কতগুলো অঙ্কুর জন্ম হয়েছে, কতগুলো, মানে সত্যি মানে এই চরের মাটিগুলো কিন্তু আর উর্বর বেশি। এই চরটা কত বছর ধরে এখানে হয়েছে? এটা আপাতত 17-18 বছর ধরে উঠছে না? এই যে ভুট্টা লাগাইছি, এত তো আবার তামুকের আবাদ করিনি আমরা। তবে ভাই আমি খুব আশ্চর্য হলাম যে এবার তামুকের আবাদ এই চরে হলো। তামুকের আবাদ এই যে যখন আপনার কোনো আসে না, কৃষি অফিসার দেখশন করে না, এরা ওই যে টাকার লোভে কিছু কিছু খেতালা দিয়ে দিচ্ছে। কিন্তু আমার খেতে যে দেখেন ওই যে ভুট্টা কাটছি, ওই এক খেত ভুট্টা কাটছি, ওই যে দেখেন ওই একটা ভুট্টা, ওইটা ভুট্টা লাগাইছি। আপনার পরিচিত কেউ কি আছে যারা তামাক চাষ করছেন? তামাক চাষের মধ্যে তামাক চাষের লোক ওই যে ওইখানে পানি দিতেছে। আচ্ছা, আমি তাদের সাথে কথা বলবো, না তারা কেন লাগালো এই বিষয়ে জানার চেষ্টা করবো। তাহলে ধন্যবাদ, আমি এগিয়ে যাই। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আসসালামু আলাইকুম। জগৎপুরা চরে এই মৌসুমটায় কালাইয়ের সাথে পাশাপাশি কৃষকরা চাষ করেছেন বাদাম, তারপরে তারা চাষ করেছেন ভুট্টা চাষ করেছেন। সত্যি মানে যেদিকে তাকাচ্ছি শুধু সবুজ আর সবুজ দেখছি। তবে আমার খুব একটা কষ্ট লাগছে যে এই চরেও কৃষকরা টাকার লোভে তারা কিন্তু তামাক চাষ করছেন। এই গল্পটাও জানার চেষ্টা করব। সব কিছু নেগেটিভ নিলে হবে না, পজিটিভ চিন্তা করে তাদের সাথে কথা বলবো। এটা আমি নতুন একটা আর চাষ দেখছি, এটা আমি চিনি না, আমি একজন কাকাকে জিজ্ঞেস করবো। আসসালামু আলাইকুম কাকা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ লাগছে। কোথায় যাচ্ছেন আপনি? এই চরে গেতে হয় ঘাস কাটবা। ঘাস কাটার? আপনার তাহলে গরু কয়টা? দুইটা। দুইটা গরু। আমি একটু জানতে চাই, এটা আসলে কি ফসল? এটা ফেসারি গেলাই। ফেসরি কালাই। ফেসরি কালাইটা কোথায় ধরবে? যে ফুল হচ্ছে এখানে ফল ফুল আসবে না? হচ্ছে, ফুলের মধ্যে ওই ফুলের থেকে ফল হয়। ফেসরি কালাই আপনার সেচ দিতে হয় না, সার দিতে হয় না? সার দেয় নাকি? সে আপনাকে পানি দিতে হয় না? না, পানি দেয় না। খরচ কেমন আপনার 30% জমিতে, মানে এক পাহি জমিতে কি পরিমাণ কালাই হয় আর কি? কালাই তো আমার বালা যদি হয় ওই 7-8 মন হয় ফেসারি গেলাই। কালাইয়ের কেজি কত, মন কত টাকা? সিজন গেলে হয় 1500 মন, 2000 মন। এই তাহলে আপনার এক পাহি জমিতে কয় মন হয়? ওই 7-8 মন হয়। 7-8 মন। কালাই যদি ভালো যদি হয়। ধান চাষ হচ্ছে মনে হয় একটু লাভবান বেশি হওয়া যায় এগুলোতে, না? কালি না তো মনে হয় না, তো এবার তো কালে হয় নাই। এবার ফেসারি গেলে দুই মহিলা গেতেছে গা। আপনার কি ওই তামাক চাষ করছেন নাকি আপনি? আমি তামাক চাষ। এখানে তামাক চাষ কিভাবে আসলো? না কোন করে মানুষজন আইসে যে আবাদ করে নিয়ে আইসে পাহাড়িতে, যে জায়গা জায়গা খেত আছে, ওই 8,000 টাকা দিয়ে যে তামুক আবাদ করে নিয়ে যায়। ঠিক আছে, দেখবো, দেখে যাচ্ছি। ঠিক আছে, আপনাকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। চরাঞ্চলের বসবাসরত পুরুষদের পাশাপাশি মহিলারাও কিন্তু অনেক কর্মঠ হয়ে থাকেন। আমি দেখতে পাচ্ছি একজন মধ্যবয়সী একজন, সম্পর্কে কী বলবো, চাচি, তিনি মাথায় যেন কী নিয়ে আসছেন, একটু তার সাথে কথা বলার চেষ্টা করব। আসসালামু আলাইকুম। এগুলো কি নিয়ে আসতেছেন? এগুলো কি করবেন? ও আচ্ছা আচ্ছা, তার মানে আপনার জ্বালানির খোঁজে গিয়েছিলেন চরে, না? সেখান থেকে কষ্ট হয় না? তারপরে নিতে হয়, কারণ আপনার রান্না করে খেতে হবে। আপনার বাড়ি কোন পাশে? ও পাশে? এখানে কি আপনার কোনো আবাদি জমি রয়েছে? আচ্ছা, শুধুমাত্র এই জ্বালানি সংগ্রহ করার জন্য গিয়েছিলেন? আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। আরেকজন চাচি দেখতে পাচ্ছি হাতে গরুর, এটা গরুর না চাচি? এটার নাম কি? না না, এইগুলোর নাম থোনা। হ্যাঁ, এটা গরুকে দেওয়া হয় কেন? আচ্ছা, যখন নিয়ে যান তখন যাতে অন্যের কোনো কিছু নষ্ট না করে। আপনার গরু কতগুলো? 10টা। না? এখন চরে দিয়ে আসলেন, কখন নিয়ে আসবেন আবার? জোহর নামাজের পরে। জোহর তো তখন তো উত্তপ্ত গরম থাকবে। আচ্ছা, ঠিক আছে। আসসালামু আলাইকুম ভাই, কি নিয়ে আসলেন এগুলো? কি এগুলো? ও, কি করবেন, জাল দিবেন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আপনার অনেক কষ্ট হচ্ছে, যান যান, ধন্যবাদ। একজন মানে গরু
খামারি সে কত কি চিন্তা করে গরুর ঠনে ইউজ করে জানেন? সেটা হচ্ছে যে যখন সে তার গরুকে মানে কোনো জায়গায় নিয়ে যাবেন, ঘাস খাওয়ার উদ্দেশ্যে নিয়ে যাবেন, যাতে অন্যের জমি নষ্ট না করে সেজন্য কিন্তু এটা ব্যবহার করে থাকেন। অনেক ধন্যবাদ আপনাদেরকে, মানে অন্যের জমি যাতে ক্ষতি না হয় এই চিন্তা করার জন্য। আর কথা বলতে বলতে এই চাচির বাড়িও কিন্তু এটা, তার বাড়িতে এখন যাচ্ছি, তার বাড়ি দেখবো একটু ঘুরে। চাচি, এ চরে আপনি কত দিন ধরে আছেন? আমি আইছি না 4 বছর ধরে। 4 বছর ধরে। এই যে এখানে এসে আমি তামাক চাষ দেখছি, এই তামাক চাষটা আপনি কত দিন ধরে দেখছেন? এটা প্রথম দেখলাম। এই প্রথম, মানে এই প্রথমে চাষ করা হয়েছে? হ্যাঁ হ্যাঁ, আপনি কি মনে করেন তামাক চাষটা কতটুকু ভালো চাষ করা? ভালোই তো দেখতাছি। ভালো হচ্ছে না, তবে এটা কিন্তু অনেক ক্ষতিকারক, জমির উর্বরতা কমিয়ে দেবে, নষ্ট করে ফেলবে। না না, আর এটার একটু মানে ইফেক্ট আছে আর কি, সাইড ইফেক্ট আছে। যারা চাষাবাদ করে থাকেন তাদের কিছু রোগ জীবাণু হয়ে থাকে। হ্যাঁ। ওকে, আপনার বাড়িতে যাবো দেখি কি কি আছে, আমার বাচ্চা গরিব মানুষ কি থাকবো। মানে কি কি লালন পালন করে থাকেন। আর বন্ধুরা, চরের মাঝখানে যারা বসবাস করেন তারা আসলেও তাদের বাড়িটা আমি দেখাই, কত সুন্দর বাড়ি দেখেন। আমি দূর থেকে দেখতে পাচ্ছি বাড়িতে মনে হয় কবুতর রয়েছে। কবুতর রয়েছে আপনার? আচ্ছা, কলা গাছ রয়েছে, কত সুন্দর, মানে গাছ গোজালিতে ভরা। লাউ গাছ দেখতে পাচ্ছি, সব কিছু আপনাদের দেখাবো। এগুলো কি বাদাম না আলু? আলু লাগান নাই? চাচি কত ভালো, মানে তার সাথে কথা বললাম, পরে বললাম পানি পিয়াস লাগছে, পরে চলে নিয়ে আসলো তার বাড়িতে, একটু পানি খাবো, পানি পিয়াস লেগে গেছে। বাড়িতে প্রবেশ করার পূর্বেই দেখতে পেলাম তার গৃহপালিত যে গরুটি রয়েছে, সেই গরু তাকে দেখে একটু মানে স্বাচ্ছন্দ্য বোধ করলো, সে খুশি হলো মনে হয় এমনটা। গরুর নাম কি কাকি? আচ্ছা, সারগুলো তো জানেন, গরুর নাম লালচান। হ্যাঁ, গুড। দেখতে পাচ্ছি এখানে এটা হচ্ছে ভেন্না গাছ। আমরা ভেন্না দিয়ে কিন্তু সম্প্রতি তেল উৎপাদন করে এবং এটার অনেক দাম রয়েছে। আপনার এখানে কি উদ্দেশ্যে লাগিয়েছেন ভেন্না গাছ? এমনি হইছে। এমনি হয়েছে না? এটা কিন্তু অনেক মূল্যবান। আপনারা যখন ভেন্নার বীজটা হবে ওটা সংগ্রহ করবেন, ওটা দিয়ে আপনারা তেল তৈরি করতে পারবেন। হ্যাঁ হ্যাঁ, ভেন্নার তেল অনেক দামি। সেই সাথে দেখতে পাচ্ছি এখানে লাউ গাছ মনে হয়, সরি, বিলাতি গাছ তো এরকম উপরে দেয় না, নিচে দেয়। কত সুন্দর দেখেন এই মাটিগুলো, মানে চরের যে মাটিগুলো রয়েছে এগুলো অনেক উর্বর হয়ে থাকে। আর যারা এখানে বসবাস করে থাকেন তারা শাক সবজি, আমি যদি দেখাই আপনাদেরকে, এখানে মিষ্টি কুমড়া গাছ, একটি মিষ্টি কুমড়া গাছ দেখতে পাচ্ছি, এবং একটি মিষ্টি কুমড়া মাশাআল্লাহ আল্লাহর রহমতে অনেক সুন্দর হয়েছে, অনেক বড় হয়েছে। মানে এটা কিন্তু একমাত্র মাটির রসের কারণে এই মাটিগুলো অনেক উর্বর হয়ে থাকে। সেই সাথে পাশাপাশি এখানে কিন্তু লাউয়ের চাষও হয়েছে। লাউ কেমন, মানে লাউ তো সিজন চলে গেছে, আমি যতটুকু হয় না। আচ্ছা আচ্ছা, আর কি আছে আপনার এখানে, মানে আর কি লাগান? ওগুলো আপনার? একটু দেখি, এখানে তিনি পেঁয়াজ ডাল দিয়েছেন, মানে পেঁয়াজ চাষ করেছেন, মানে গ্রামের ভাষায় যেটা হচ্ছে যে পেঁয়াজ ডাল, ঠিক আছে না, মরিচ ডাল। তো আমরা এখন এই পেঁয়াজ ডাল আসছি, কত সুন্দর। চাচি, এগুলো শুধু আপনাদের খাওয়ার জন্যই নাকি আপনারা বিক্রি করবেন? দেখেন এই অঞ্চলে যারা বসবাস করে থাকেন তাদের খরচ কিন্তু অনেক কম। তাদের কিন্তু আমরা এই যে পেঁয়াজ কিনে খেতে হয় আমাদেরকে, মরিচ, কাঁচা মরিচ, তারপর বিভিন্ন রকমের টমেটো, শাকসবজি কিনে খেতে হয়, কিন্তু তারা কিন্তু এই বাড়ির আঙিনায় সুন্দর করে আমি দেখতে পাচ্ছি মরিচ, পেঁয়াজ, রসুন লাগিয়েছেন, মরিচ, পেঁয়াজ, তারপরে বাঁধাকপি, হ্যাঁ সরি, পাতাকপি, টমেটো, তারপরে কুই শাক। এগুলো কি ঢেঁড়স না চাচি? অর্থাৎ তাদের যে নিত্য প্রয়োজনীয় সিজনাল যে শাকসবজিগুলো থাকে সেগুলো তারা লাগিয়ে থাকেন। এগুলো তারা কিনে খান না। শুধু কিনে কি খেতে হয়? মাছ। আচ্ছা, আবার যখন এখানে বর্ষা চলে আসবে তখন তো মনে হয় তখন এখানে পানি উঠে। আচ্ছা, ওপারে বাড়ি আছে আপনার? ও, তাহলে তো একটু ভিতরে যেতে পারি আমি? আচ্ছা, এখন আমি ভিতরে যাব, দেখি ভিতরে চাচির সুন্দর সোলার বাড়ি, সোলার ঘর।
আর যেহেতু তারা এখানে দীর্ঘস্থায়ী থাকেন না, যখন পানি চলে আসেন তখন আবার চলে যান, হ্যাঁ তো এই জন্য আর কি এখানে চাকচিক্য কোনো কিছু করেননি। আমি দেখতে পাচ্ছি সোলার ঘর সুন্দর করে। বহে না আর না, ঘরে যাব না। তারপরে এটা কি সোনের বেড়া না? হ্যাঁ হ্যাঁ সোনের বেড়া। এখানে মূলত চাচিরা সকালবেলা ভোরে ঘুম থেকে উঠে রান্না বান্নার কাজ করে থাকেন, রান্না করে থাকেন। এটা হচ্ছে মাটির চুলা। কি জ্বালানি কি ব্যবহার করেন? ঘষি। আচ্ছা আচ্ছা, খাওয়া দাওয়া এবং কি এনেও খাওয়া দাওয়া করেন না? হ্যাঁ উনি খাই ঘরে খাই ও ঘরে এখানে দেখতে পাচ্ছি আবার তারা খুব যত্ন করে কবুতর লালন পালন করে থাকেন। এখানে কবুতর রয়েছে, খোপ রয়েছে 1টা 2টা 3টা 4টা, টোটাল 4টা কবুতরের বাক্স রয়েছে এবং এখানে খোপ খোপ করে দেওয়া হয়েছে। চরাঞ্চলে এগুলো লালন পালন করে থাকেন সবাই। আপনার পালন করেন না? মুরগি, হাঁস? মুরগি আছে কোনদিন গেছে গা আচ্ছা, এখন আমাকে বলবেন যে আপনার এখানে কত দিন থাকতে পারেন? এনে মনে করেন যে যেতে না ভাঙবো এতে থাকবার পারবো না, আবার যখন পানি আসে তখন চলে যান? পানি আসে তখন চাইটা এখানে ওপারে কি আপনাদের বাড়ি আছে? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, তার মানে এখানে আপনার থাকার মূল উদ্দেশ্যটা কি? এই তো যে হান বাচ্চা তার ছাগল গরু পালা হয়নি ছাগল গরু ফেরা খাই এলা আবার বছর করি এই আচ্ছা আচ্ছা। আমি এক চরে গিয়েছিলাম এর পূর্বে, ওটা হচ্ছে ওইদিকে কুলপাল চর। ওখানকার মানুষের প্রতিটি বাড়িতে 10টা 20টা করে আপনার গরু, বুঝতে পারছেন? সরালাম তাই আপনাদের মনে হয় এরকমই। হ্যাঁ হ্যাঁ এটা মেবি গোয়ালঘর, সুন্দর গোয়ালঘর। এখানে তারা গরু রাখেন। আমি যতটুকু শুনলাম তার কাছ থেকে বুঝতে পারলাম তারা এখানে মূলত চাষাবাদ, সেই সাথে গরু লালন পালন করার জন্য এখানে চলে আসেন। আবার যখন বর্ষা আসবে তারা কিন্তু আবার ঠিক চলে যাবে তাদের যে ওপারে বাড়ি রয়েছে সেখানে। এবং এখানে বাড়ির আঙ্গিনায় দেখতে পাচ্ছি সুন্দর একটি পেঁপে গাছ, খুব সুন্দর হয়েছে। পেঁপে কিন্তু অনেক উপকারী, আমাদের গ্যাস্ট্রিকের জন্য খুব উপকারী থাকে। দেখেন কত সুন্দরভাবে আল্লাহর রহমতে পেঁপে ধরেছে, খুব ভালো লাগলো। আবার এ পাশে রয়েছে কলা গাছ। সত্যি আপনার চরের বাড়িগুলোকে ঠান্ডা রাখার জন্য বিশাল একটা ভূমিকা রাখে এই কলা গাছ। আর কলা গাছ খুব অল্প সময় হয়ে থাকে এবং কি ফলও খুব অল্প সময় দিয়ে থাকে। এবং কি কলার বেশ কিছু জিনিস খাওয়া যায়, কলার পাশাপাশি থোর, আছে তারপরে হচ্ছে ক্যানজেল, তাই না? কলা ওকে, কাকি এখন আমাদেরকে পানি খাওয়াচ্ছেন, চাচি আমাদেরকে পানি খাওয়াচ্ছেন এবং কি আরও আপ্যায়ন করছেন। কিন্তু আসলেও অপ্রত্যাশিত যখন চলে আসছি, মানে আর কিছু খেতে পারবো না। আমরা এই মাত্র খাওয়া দাওয়া করে আসছি, খাওয়া দাওয়া করেই বেরিয়েছি। আমাদের বাড়ি এই পাশে পিংনাতে। এখানে খুব সুন্দর একটা টিউবওয়েল রয়েছে, ঠান্ডা পানি খাচ্ছি আমরা। তিল ভর্তা করে না? ও, আসবো না, একদিন আসবো ইনশাল্লাহ। আর হচ্ছে যে যখন পানি আসে তখন এই টিউবওয়েল কি করেন? এখানে থাকে জাস্ট মাথা খুলে না, পরে সব কিছু দেখেন এরকমই থাকে না? আচ্ছা চাচা, আসি তাহলে না? অনেক ধন্যবাদ আপনাকে। ওকে, আসসালামু আলাইকুম। কি এগুলো কাকা, কি করছেন? কি কালাই এগুলো? মশারি, মাসকালাই? কেমন বানানোর পরে কিভাবে হয়? কি থাকে দানা এই দুই একটা না? এখানে কত পাহি জমি মানে জমির ফসল এখানে? 8 পাহি জমি। ও, আধা বিঘা হলে মানে কি 15%? পাহিতে কেমন হয় ফলন? আপনার কত টাকা মন? 4,000 না? খরচ কেমন হয় এক পাখি জমি? খরচা না, জাস্ট এটা কি বিচি ফেলা রাখতে হয়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। দ্বিতীয় পর্ব আমরা দেখব এই চরে তামাক চাষ কীভাবে করা হচ্ছে, কেন করা হচ্ছে এবং কীভাবে করা হয়, সব আন্তঃপ্রান্ত জানবো। এবং সেই সাথে কিছু কৃষক রয়েছেন, তাদের যাযাবর জীবন, তাদের অস্থায়ী ক্যাম্পে কীভাবে বসবাস করেন, সব কিছুই দ্বিতীয় ভিডিওতে দেখানো হবে। আশা করি আপনারা সবাই দ্বিতীয় ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।